আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাধারণ জ্ঞানের দুইটা মডেল টেস্ট তোমরা দিয়েছো এবং সেই দুইটা মডেল টেস্টের বা এমসিকিউগুলোর সমাধান আমরা এই ভিডিওতে দেখব এবং এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য সাধারণ জ্ঞানের একটা ওভারভিউ হয়ে যাবে। কোন ধরনের টপিক থেকে কোশ্চেন আসবে সেটা তোমরা পরীক্ষার মাধ্যমে কিছুটা ধারণা পেয়েছো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে তোমাদের ধারণাটা আরও একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সেট 1 দুইটা মডেল টেস্টের মধ্যে প্রথম সেট যেটা সেটার এমসিকিউগুলো দেখার চেষ্টা করি। প্রথম কোশ্চেন ছিল জাতিসংঘের আলোচনার কেন্দ্রবিন্দু বলা হয় কোনটিকে? অসি পরিষদ, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সচিবালয় নাকি সাধারণ পরিষদ? অসি পরিষদের কাজ হচ্ছে যে দেশগুলা এখনো পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারেনি, বিভিন্ন কলোনির মধ্যে রয়ে গিয়েছে, তাদেরকে স্বাধীন করা। বর্তমান বিশ্বে কলোনি আর নাই, কলোনি গত শতাব্দীতেই বিলুপ্ত হয়ে গিয়েছে। তো অসি পরিষদের বর্তমানে কোনো কাজ নাই, অসি পরিষদ বর্তমানে স্থগিত করে দেওয়া হয়েছে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটির কার্যক্রম বর্তমানে স্থগিত, সঠিক উত্তর হবে হচ্ছে অসি পরিষদ। আচ্ছা, তারপর আসে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ হচ্ছে শুধুমাত্র 5টা স্থায়ী দেশ এবং 10টি অস্থায়ী দেশের একটা সংগঠন। 5টি স্থায়ী দেশকে বলা হয় পার্মানেন্ট 5, যেটাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স, এই হচ্ছে 5টা দেশ সদস্য। এবং 2 বছরের জন্য 10টা করে রাষ্ট্রকে নিরাপত্তা পরিষদের সদস্য পদ দেওয়া হয় 2 বছরের জন্য। টার্মটা মনে রাখো, 2 বছরের জন্য 10টা করে দেশের অস্থায়ী পদ এখানে দেওয়া হয়। আচ্ছা, এখানে সব দেশ পার্টিসিপেট করতে পারে না, তার মানে এটা জাতিসংঘের আলোচনা বলতে তো সব দেশের পার্টিসিপেশন বোঝায়। তো এখানে যেহেতু সব দেশ আসতেছেই না, তার মানে এটা জাতিসংঘের আলোচনার কেন্দ্রবিন্দু নয়। জাতিসংঘ সচিবালয় যে কোনো প্রতিষ্ঠানের একটা সচিবালয় থাকে, যেটা মূলত সচিবালয় বলতে এর যে অফিস, এর যে রেজিস্টার অফিস, ঠিক আছে, মানে এর যা দাপ্তরিক কাজ যেখানে সম্পাদিত হয় সেটাকে বলা হয় সচিবালয়। তো দাপ্তরিক কাজ যেখানে হয় সেখানে কোনো আলোচনা হয় না, মূলত আলোচনা হয় জাতিসংঘের সাধারণ পরিষদ, ইংরেজিতে যেটাকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি, হ্যাঁ, এই জেনারেল অ্যাসেম্বলিতে হয় সব আলোচনা এবং পৃথিবীর সব রাষ্ট্র এখানে পার্টিসিপেট করে, রাষ্ট্রপ্রধানরা এখানে পার্টিসিপেট করেন, রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে পার্টিসিপেট করেন এবং এইখানে সাধারণ আলোচনা সম্পাদিত হয়। সঠিক উত্তর অপশন ডি। পৃথিবীর কোন অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত? উত্তর পশ্চিম ইউরোপ, দক্ষিণ পূর্ব ইউরোপ, উত্তর পশ্চিম আফ্রিকা নাকি উত্তর পশ্চিম এশিয়া? আচ্ছা, বলকান একটা পাহাড়ি অঞ্চল, বলকান একটা পর্বতের নাম। বলকান কিসের নাম? একটা পর্বত। তো এই বলকান পর্বতের আশেপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো মোটামুটি কম বেশি পাহাড়ি দেশ, অর্থাৎ পাহাড়ি ভূমিরূপ আছে এমন দেশ। তো এই দেশগুলো কোথায় অবস্থিত বা কোন দেশ? আমরা ইউরোপের একটা দেশের নাম জানি গ্রিস, অন্য দেশ আছে সার্বিয়া, এই যে রোমানিয়া, এই যে দেশগুলো আছে এই দেশগুলো দেখবা সবই পাহাড়ি দেশ, ইউরোপের সবচেয়ে বেশি পাহাড় এই সব অঞ্চলের দেশগুলোতে। এবং এই যে পাহাড়গুলো এগুলা বলকান পর্বতমালার অংশ। তো যেহেতু এগুলা বলকান পর্বতমালার অংশ, সেই কারণে এগুলাকে বলা হয় বলকান রাষ্ট্র বা বলকান অঞ্চলের রাষ্ট্র। তাহলে এই যে গ্রিস, রোমানিয়া, সার্বিয়া, এই দেশগুলা ইউরোপের কোন দিকে অবস্থিত? এই দেশগুলা হচ্ছে ইউরোপের দক্ষিণ পূর্ব দিকে। দক্ষিণ হচ্ছে নিচের দিক যে কোনো মানচিত্রের এবং পূর্ব হচ্ছে ডান দিক। তাহলে তুমি যদি ইউরোপের মানচিত্রের নিচের দিকে এসে ডান দিকে যাও, দেখবা গ্রিসের অবস্থান, রোমানিয়া, এই সব দেশগুলোর অবস্থান হচ্ছে এই দিকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপ। আর যদি দক্ষিণ পশ্চিম হতো তাহলে চলে যাইতো ইতালির দিকে। আবার যদি বলতো উত্তর পশ্চিম তাহলে ওই যে নরওয়ে, ইংল্যান্ড ওই দিকে চলে যাইতো। আবার যদি বলতো উত্তর পূর্ব তাহলে রাশিয়া, তারপর এইসব দেশের দিকে চলে যাইতো এমন। তাহলে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপ। তাহলে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি, কোনটা কোন অঞ্চলের দেশ, এগুলো থেকে কোশ্চেন আসবে। আমি এখানে সম্পূর্ণ তথ্য বারবার লিখতেছি না, কারণ এর আগে একটা ক্লাসে আমি একদমই এসব অঞ্চলগুলো খুব বিস্তারিত দেখিয়ে দিয়েছি। এবং একটা কথা তোমাদেরকে বলি, তোমরা এখনও যারা ইউনিভার্সিটি স্পেসিফিক প্রিপারেশন নিচ্ছ, এটা তোমরা একদমই ভুল সিদ্ধান্ত নিচ্ছ। মোটামুটি সব ইউনিভার্সিটির প্রিপারেশন সিমিলার, 90% or 85% সিমিলার, বাকি 10-15% এদিক সেদিক হয়, বাট অধিকাংশই হচ্ছে সিমিলার। আলাদা করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, তোমরা একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নাও, দেখবা সব ইউনিভার্সিটিতেই একই ধাঁচেরই কোশ্চেন হচ্ছে। বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি কোন দেশে? ইন্দোনেশিয়া, সোমালিয়া, বলিভিয়া নাকি ভেনিজুয়েলা? এখানে যে দেশগুলোর নাম বলা আছে সবগুলাতেই ভালো পরিমাণে মুদ্রাস্ফীতি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি হচ্ছে ভেনিজুয়েলাতে। সম্প্রতি যে দেশে যুক্তরাষ্ট্র সামরিক একটা অভ্যুত্থান চালিয়েছে এবং তার মাধ্যমে ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তারা অপহরণ করেছে। আচ্ছা, তো এই ভেনিজুয়েলা
যে দেশটা এইখানে মুদ্রার মান এতটা কমে গিয়েছে যে তুমি যদি এক ব্যাগ বাজার করতে চাও তাহলে তোমাকে এক বস্তা টাকা নিয়ে বাজারে যেতে হবে, এমন একটা অবস্থা আছে। তোমরা চাইলে গুগল করে এটা দেখতে পারো ভেনিজুয়েলার যে মুদ্রাস্ফীতি সেটা কোন অবস্থা থেকে গেছে, বা হচ্ছে তোমরা ইউটিউবে দেখতে পারো। অথচ এই ভেনিজুয়েলাতে সারা বিশ্বের যত প্রাকৃতিক তেল আছে বা পেট্রোলিয়ামের খনি আছে, তার পেট্রোলিয়ামের যে রিজার্ভটা আছে তার 10% হচ্ছে ভেনিজুয়েলাতে। সারা বিশ্বের টোটাল পেট্রোলিয়ামের অ্যারাউন্ড 10% রিজার্ভ হচ্ছে ভেনিজুয়েলার দখলে। তারপরেও দেশটিতে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতি আছে। এক সাগর রক্তের বিনিময়ে গানটির রচয়িতাকে? গোবিন্দ হালদার, দ্বিজেন্দ্রলাল রায়, আলতাফ মাহমুদ নাকি আপেল মাহমুদ? আচ্ছা, এইখানে যে চারজনের নাম আছে এর বাইরে অতুল প্রসাদ সেন, তারপর হচ্ছে প্রাতুল কুমার, এদের যে গানগুলো আছে তোমরা একটু দেখবা। তাছাড়া হচ্ছে আলতাফ মাহমুদের নাম এখানে আছে, আব্দুল গাফফার চৌধুরী, এই এমন যে 4-5 জন আছেন দেশত্ববোধক গানের ক্ষেত্রে, এই 4-5 জন বা 6-7 জন, এদের গান কোনগুলো একটু দেখবা, কোশ্চেন দেখবা, এর মধ্যেই আসে, এর বাইরে আসে না। এখানে 4 জনের নাম আছে গোবিন্দ হালদার, দ্বিজেন্দ্রলাল রায়, আলতাফ মাহমুদ, আপেল মাহমুদ। এর বাইরে অতুল প্রসাদ সেন, প্রাতুল কুমার, এইগুলা থেকে দেশত্ববোধক গানগুলো আসবে। আর দেশত্ববোধক গানের বাইরে যেগুলো আছে সেইগুলোর জন্য হাসন রাজা, শাহ আব্দুল করিম, লালন শাহ, এই জাতীয়গুলা বেশি পরিমাণে আসে। তো মোটামুটি গান খুব বেশি না, সবার দেখবে 1-2টা করে গানই সবসময় পরীক্ষাতে আসে। তো এই 10-12 জনের একটু জাস্ট বিখ্যাত গান কোনগুলো একটু জাস্ট দেখবা। তার মধ্যে এক সাগর রক্তের বিনিময়ে এই গানটির রচয়িতা হচ্ছেন গোবিন্দ হালদার। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। ভাষা আন্দোলনের কোন শহীদ জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন? অপশনে দেওয়া আছে আবুল বরকত, রফিক উদ্দিন, আব্দুল সালাম নাকি আব্দুল জব্বার। আব্দুল জব্বার ছিলেন ময়মনসিংহের বাসিন্দা এবং তিনি পেশায় একজন দর্জি ছিলেন। আব্দুল সালাম ছিলেন সচিবালয়ের একজন কেরানি। রফিক উদ্দিন তিনি ছিলেন হচ্ছে জগন্নাথ কলেজ, তৎকালীন বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানকার হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। এবং আবুল বরকত তিনি জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন না। তো সঠিক উত্তর হচ্ছে রফিক উদ্দিন, অপশন বি কারেক্ট আনসার, এটা কারেক্ট আনসার। তো দেখো পাকিস্তান আমল যেটা 1947 থেকে 1971, এই পিরিয়ড থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করবে। তো এটা যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য করা মডেল টেস্ট, আমি জগন্নাথের সাথে রিলেট করে একটা কোশ্চেন দিয়েছি। এছাড়াও ভাষা আন্দোলন ছাড়াও যুক্তফ্রন্টের নির্বাচন, 66 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, যে কোনো প্রেক্ষাপট থেকে কোশ্চেন আসতে পারে। এর মধ্যে শিক্ষা আন্দোলন হয়েছে, শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে শিক্ষা আন্দোলন হয়েছিল 1964 সালে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শরীফ শিক্ষা কমিশন নিয়ে তোমাদেরকে আরেকটা ক্লাসে বলেছি, তারপরে এটা মনে রাখো জাস্ট। শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে শিক্ষা আন্দোলন হয়েছিল 1962 এবং 64-তে, দুইটা সময়ে। আচ্ছা, তো এগুলা থেকে মোটামুটি কোশ্চেন আসতে পারে। দেশভাগ সংক্রান্ত এবং স্বাধীনতা সংক্রান্ত, মুক্তিযুদ্ধ, সেটা তো আর আলাদা একটা টপিক হয়ে যায়। ম্যালথুসীয় তত্ত্ব অনুসারে একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় স্বাভাবিক হারে, অস্বাভাবিক হারে, গাণিতিক হারে নাকি জ্যামিতিক হারে? আচ্ছা, এই কোশ্চেনটা এসেছে দেখো বিভিন্ন তত্ত্ব থেকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব থেকে, উক্তি থেকে কোশ্চেন আসবে, গ্রন্থ থেকে কোশ্চেন আসবে। বিভিন্ন গ্রন্থের লেখককে, এই উক্তিটা কে করেছেন, আবার হচ্ছে এই তত্ত্বটা কে দিয়েছেন, এমন আসবে। তো ওভারঅল যেগুলা পড়ে এসেছে ততদিন ওইগুলাই, নতুন করে এমন না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচারদের জন্য আলাদা কোশ্চেন থাকে, তারা ওইখান থেকে কোশ্চেন করে, আরেকটা ইউনিভার্সিটি আলাদা জায়গা থেকে কোশ্চেন করে, বিষয়টা এমন না। সবাই ওভারঅল একই জায়গা থেকে কোশ্চেন করে, যার জন্য কোশ্চেন আসলে তোমার একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন থাকলে সবগুলোই তুমি আনসার করতে পারবা। আচ্ছা, তো ম্যালথুসীয় তত্ত্ব অনুসারে জনসংখ্যা বৃদ্ধি পায় কেমন হারে? আমরা জানি যে ম্যালথুসীয় তত্ত্ব যেটা, সেইখানে বলা হচ্ছে যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এভাবে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন। আর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, কেমন সেটা? 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048 এভাবে বৃদ্ধি পায় হচ্ছে জনসংখ্যা। অর্থাৎ প্রত্যেক 25 বছর পর পর জনসংখ্যা পূর্বের চেয়ে দ্বিগুণ হয়, এটা বলতেছেন ম্যালথাস। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে। তাহলে এখানে যেহেতু জনসংখ্যার কথা বলা হয়েছে, তার মানে জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে। এবং এই ম্যালথাস তিনি একজন বিখ্যাত ধর্মযাজক মূলত, এবং যারা অর্থনীতি বা জিওগ্রাফি পড়েছো তারা ম্যালথুসি তত্ত্ব সম্পর্কে কিছুটা জানো। যারা জানো না এখান থেকে অবশ্যই জেনে নিলে অন্যান্য তত্ত্বগুলো তোমরা জানো, যেমন কার্ল মার্ক্সের বিভিন্ন থিওরি থেকে আসে। তারপর আমরা আরও পরীক্ষার সময় যে কোশ্চেনগুলোর সময় বিভিন্ন তত্ত্ব তোমাদেরকে পরীক্ষাতে দিয়েছি, এবং দেখবা কম বেশি এগুলা থেকেই পরীক্ষাতে চলে আসতেছে।
বাংলাদেশের সংবিধানের রক্ষক বলা হয় কাকে? সুপ্রিম কোর্ট, জাতীয় সংসদ, শাসন বিভাগ নাকি আইন মন্ত্রণালয়? বাংলাদেশের সংবিধানের রক্ষক বলা হয়। দেখো, আইন মন্ত্রণালয়ের কাজ তো মূলত আমরা মনে করি যে হচ্ছে আইন প্রণয়ন করা বা আইন রক্ষা করা, বিষয়টা এমন না। আইন মন্ত্রণালয়ের কাজ হচ্ছে কোর্টে, আমাদের যে কোর্টগুলো আছে বাংলাদেশের, বা জাস্ট তুমি একটা কোর্টের কথা কল্পনা করো, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেইখানে প্রসিকিউটর নিয়োগ দেওয়া। এটা হচ্ছে মূলত আমাদের আইন মন্ত্রণালয়ের মূল কাজ। আচ্ছা, শাসন বিভাগের সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই। শাসন বিভাগ হচ্ছে সরকারের এক্সিকিউটিভ অর্গান, আর সংবিধান হচ্ছে আমাদের জুডিশিয়ারির একটা পার্ট, বিচার বিভাগের একটা কাজ। আচ্ছা, জাতীয় সংসদের সংবিধান প্রণয়ন করা হয় বা সেখানে সংবিধান সংক্রান্ত কোনো সংশোধনী থাকলে এই সব কিছু পাস হয় সেইখানে। বাট সংবিধানে যে রক্ষক, অর্থাৎ সংবিধানে যে বিষয়গুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্ট যাতে ভায়োলেট না হয়, এগুলো যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ সাংবিধানিক কোনো নিয়ম যাতে লঙ্ঘিত না হয়, এটা রক্ষা করে কে? এটা রক্ষা করে সুপ্রিম কোর্ট। যে কারণে সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড অথবা সংবিধানের রক্ষক। ঠিক আছে? অর্থাৎ সংবিধানের রক্ষক হচ্ছে সংবিধানের কোনো বিধান যাতে লঙ্ঘিত না হয়, এইটা যে রক্ষা করবে সেই হচ্ছে সংবিধানের রক্ষক। যেমন ধরো, সংবিধানের একটা অধিকার বর্ণিত আছে, সংবিধানে একটা নাগরিক অধিকারের কথা বলা আছে, তোমার সেই নাগরিক অধিকারটা কোনো একটা গোষ্ঠী বা কোনো ব্যক্তি সেটা ভায়োলেট করতেছে, লঙ্ঘন করতেছে, তুমি তখন সুপ্রিম কোর্টে রিট পিটিশন করতে পারো যে আমার এই অধিকারটা লঙ্ঘিত হচ্ছে। ধরো, বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগ লাভের অধিকার আছে, এটা তো সংবিধানে পড়েছে না, সরকারি চাকরিতে নিয়োগ লাভের সমতার সুযোগ, সুযোগের সমতা, সরি। তো এই যে সুযোগের সমতা সরকারি চাকরিতে নিয়োগের, তোমাকে যদি কোনো কারণে সরকারি চাকরিতে নিয়োগ লাভ থেকে বঞ্চিত করা হয়, তখন তুমি কি করতে পারো? সুপ্রিম কোর্টে গিয়ে এর বিচার প্রার্থনা করতে পারো। এটাই হচ্ছে সংবিধানের রক্ষক। ওকে, কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর, চট্টগ্রাম, বগুড়া নাকি সিলেট? এই কান্তজিউ মন্দির ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। ইউনেস্কো ঘোষিত যে ওয়ার্ল্ড হেরিটেজ আছে, WORLD, ওয়ার্ল্ড হেরিটেজ, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হচ্ছে কান্তজিউ মন্দির, এবং এই কান্তজিউ মন্দির সম্প্রতি বাংলাদেশের 20 টাকার কাগজি নোটে এই ছবিটা দেওয়া হয়েছে কান্তজিউর মন্দিরের। এটা বাংলাদেশের দিনাজপুর জেলাতে অবস্থিত। দিনাজপুর জেলার আশেপাশে যারা আছো, নিশ্চয়ই এমন একটা ঐতিহাসিক জায়গাতে গিয়েছো অবশ্যই। কান্তজিউ মন্দির দিনাজপুরে অবস্থিত। পোল্যান্ডের মুদ্রার নাম কি? দেখো, রাজধানী, মুদ্রা, সংসদ, মানে তাদের যেটা আইনসভা, যেটা এগুলো থেকে মাঝে দীর্ঘদিন কোশ্চেন তেমন একটা আসতো না। তো এর জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে এগুলো একটু স্কিপ করে যেতাম, যে এগুলো থেকে তো কোশ্চেন আসছে না কোনো ইউনিভার্সিটিতেই। কিন্তু সম্প্রতি আবার এবছর দেখবা তোমরা যে এগুলা থেকে একটা দুইটা করে কোশ্চেন আসছে মাঝে মাঝে। তো একটু ব্যতিক্রমীগুলো তোমরা দেখে রাখবা। যেমন দেখো, এইখানে কিছু মুদ্রা আছে, এই করুণার সাথে অনেকে ক্রোনাও লেখে, একই সেম, ক্রোনা হচ্ছে আরেকটু সুন্দর উচ্চারণ। আচ্ছা, তো এই যে ক্রোনা, জোলটি, পেসো, এমন যে মুদ্রাগুলো আছে, মানে একটু ইউনিক, হ্যাঁ, এই জাতীয় মুদ্রা। আবার কিছু আইনসভা আছে যেগুলো একটু ব্যতিক্রম, যেমন হচ্ছে নেসেট, ফোকেটিং, মজলিসে আম, মজলিসে খাস, এইগুলা। তারপর হচ্ছে তোমার এমন ব্যতিক্রমী যেগুলো আছে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে বলতেছে পোল্যান্ডের মুদ্রার নাম কি? পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জোলটি। এবং এখানে বাকি যেগুলো আছে, পেসো হচ্ছে ল্যাটিন আমেরিকা মহাদেশের মুদ্রা, কয়েকটা দেশে ব্যবহার করা হয়, যেমন আর্জেন্টিনাতে, কলম্বিয়াতে, বেশ কয়েকটা দেশে পেসো মুদ্রা প্রচলিত আছে। আর ক্রোনা হচ্ছে ইউরোপের মুদ্রা। ক্রোনা ইউরোপের কয়েকটা দেশে আছে, সুইডেনে আছে, তারপর ডেনমার্কে আছে, সুইডেন, ডেনমার্ক, এইসব দেশগুলোতে ক্রোনা মুদ্রা আছে। আর পেসো আছে হচ্ছে আর্জেন্টিনা, তারপর কলম্বিয়া, এইসব দেশগুলোতে পেসো মুদ্রা প্রচলিত আছে। আর ইউরো মুদ্রা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে, এমন 28টা দেশে ইউরো মুদ্রা প্রচলিত আছে। এবং ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল, এই নামটা মনে রাখতে হবে। ইউরো মুদ্রার জনক হচ্ছেন কে? রবার্ট
মুন্ডেল, এই নামটা একটু মনে রাখতে হবে, মাঝে মাঝে এটা পরীক্ষাতে আসে। রবার্ট মুন্ডেল হচ্ছেন ইউরো মুদ্রার জনক। এবং এই যে ইউরোপীয় ইউনিয়ন যে গঠিত হয়েছে, এখান থেকে ব্রেক্সিট হলো পরবর্তীতে 2020 সালে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে চুক্তি, সেটা হচ্ছে ব্রেক্সিট চুক্তি। এবং শেনজেন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো, তার মধ্যে ভিসা ফ্রি চলাচলের নিশ্চয়তা দেওয়া হয় শেনজেন চুক্তির মাধ্যমে। এইগুলো জাস্ট একটু দেখবা, তাহলে দেখবা যে ইউরোপীয় ইউনিয়নটা বুঝে ফেলবা। এইগুলাই জাস্ট সিম্পল তথ্য, এতদিন পড়া হয়েছে, তোমরা দেখেছো। আমাদের যে ক্লাস স্লাইডগুলো আছে, এইগুলো জাস্ট একটু রিভিশন করতে পারো, তাহলেই হবে। কবর নাটকটি কোথায় মঞ্চস্থ করা হয়? ছায়ানটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, জাতীয় শিল্পকলা একাডেমিতে। আচ্ছা, এই যে কবর নাটক, এই কবর নাটক কে রচনা করেছিলেন? কবর নাটক হচ্ছে মুনীর চৌধুরীর লেখা, ডক্টর মুনীর চৌধুরীর লেখা, ডক্টর মুনীর চৌধুরী। এবং এই কবর নামে একটা কবিতা আছে, বিখ্যাত কবর কবিতা। এই যে এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, এমন কিছু আমার মনে নাই, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এমন একটা কবিতা আছে। এইটা লিখেছেন কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। আর এই কবর নাটক যেটা, এটা লিখেছেন ডক্টর মুনীর চৌধুরী। এবং এটা লেখা হচ্ছে 1952 ভাষা আন্দোলনের প্রেক্ষিতে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এটা লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে 1952 ভাষা আন্দোলন হচ্ছে কবর নাটকের প্রেক্ষাপট। এবং এই সময়ে মুনীর চৌধুরী কারা অন্তরীণ ছিলেন, অর্থাৎ জেলে বন্দী ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সেখানেই তিনি এটা লেখেন এবং কয়েদিদের মাধ্যমে সেটা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে মঞ্চস্থ করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সিলেট, ভোলা, হবিগঞ্জ নাকি ব্রাহ্মণবাড়িয়া? তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের কোন জেলাতে অবস্থিত? বাংলাদেশের যেসব গ্যাস ক্ষেত্রগুলো পরিচিত, তার মধ্যে হচ্ছে তিতাস আছে, তারপর বাখরাবাদ আছে সিলেটের, সেমুতাং আছে, তারপর তোমার আর কোনগুলো আসে পরীক্ষাতে, হরিপুর আসে, সিলেটের হরিপুর। তো এই এমন পপুলার যেগুলা পরিচিত, এগুলা কোনটা কোথায় অবস্থিত একটু খেয়াল রাখবা। এবং হরিপুর হচ্ছে সবচেয়ে পুরাতন, এখান থেকে সর্বপ্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয়। এবং তিতাস হচ্ছে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বাংলাদেশের। তিতাস হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া সহ তার আশেপাশের মানুষজন অবশ্যই তিতাসের অবস্থান কোথায় অবশ্যই জানো। তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অবস্থিত। আর তাছাড়া হচ্ছে হবিগঞ্জের সেমুতাং আছে, সিলেটের বা বাখরাবাদ আছে, সিলেটের হরিপুর আছে, এগুলো আছে। ভোলাতেও একটা সম্ভবত আছে। তো এইগুলা তোমরা একটু জাস্ট মনে রাখো, পপুলারগুলা, একদমই চিনো না জানো না এমন কোশ্চেন আসবে না। আচ্ছা, বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে, 12 বলতে বোঝানো হয়, 12 বলতে এক্স্যাক্ট 12 এই সংখ্যাটাকে বোঝানো হয় না, 12 বলতে বোঝানো হয় বেশ কিছু সংখ্যক। আর 12 ভূঁইয়া হচ্ছে বাংলাতে একসময় কিছু শাসক ছিলেন যারা দিল্লির নিয়ন্ত্রণ থেকে মুক্ত ছিলেন মুঘল শাসনামলেই, কিন্তু তারা দিল্লির যে কর্তৃত্ব সেখান থেকে মুক্ত ছিলেন, স্বাধীনভাবে এই অঞ্চলে শাসন করতেন। পরবর্তীতে ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন করেন এবং ঢাকাকে রাজধানী ঘোষণা করে তার নাম পরিবর্তন করে রাখেন হচ্ছে কি, নাম পরিবর্তন করে রাখে জাহাঙ্গীরনগর। এবং তখনই বাংলাদেশ বা বর্তমান যে বাংলা অঞ্চল, বর্তমান যেটা বাংলাদেশ, তৎকালীন বাংলা অঞ্চল, সেটা মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়। তখন সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুঘল বাদশাহ। আচ্ছা, তো এই 12 ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন ঈসা খাঁ, এবং ঈসা খাঁর ছেলে হচ্ছেন মুসা খাঁ। ঈসা খাঁর ছেলে, ইনি হচ্ছেন ঈসা খাঁর ছেলে, হ্যাঁ। এবং এই মুসা খান নামে একটা মসজিদ আছে যেটার নাম হচ্ছে মুসা খাঁ মসজিদ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের পিছনে অবস্থিত। আচ্ছা, মূলত তারা যখন শাসক ছিলেন তখন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। এই যে নারায়ণগঞ্জে যেটা পানাম নগর আমরা চিনি, এটা ছিল 12 ভূঁইয়াদের রাজধানী। পরবর্তীতে যখন ইসলাম খান ঢাকার নিয়ন্ত্রণ নিয়ে নেন, 12 ভূঁইয়াদের দমন করেন, তখন মূলত বর্তমান যেটা পুরান ঢাকা, এইটাকে রাজধানী ঘোষণা করা হয়। ইতিহাসে প্রথমবার ঢাকা বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে 1610 সালে, এবং ঢাকার নাম হয়ে যায় জাহাঙ্গীরনগর। এবং এই সময় প্রথম যে এই বাংলা অঞ্চল মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়। কোন ভাইসরয় উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি নাকি লর্ড উইলিয়াম বেন্টিং উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন? আচ্ছা, তো এখানে দেখো যে ওয়ারেন হেস্টিংস, তার
যে বিখ্যাত কাজ সেটা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। তারপর ডালহৌসি যেটা করেন তিনি বিধবা বিবাহ চালু করেন। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি সতীদাহ প্রথা থামিয়ে দেন। এবং লর্ড কর্নওয়ালিস যেটা করেন তিনি রাজস্ব বোর্ড স্থাপন করেন এবং একই সাথে তিনি ভারতে সিভিল সার্ভিস, অর্থাৎ যেটা বর্তমানে আমরা এই যে বিসিএস বলি না, বাংলাদেশ সিভিল সার্ভিস, তখন নাম ইন্ডিয়াতে বলা হয় আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস এবং তিনি রাজস্ব বোর্ডও প্রতিষ্ঠা করেন। এবং তিনি মূলত হচ্ছে যে দ্বৈত শাসন ব্যবস্থা সেটারও বিলুপ্তি ঘটান। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? আমরা জানি যে হচ্ছে যখন ঠিক ব্রিটিশ শাসন শুরু হয় তখন থেকেই দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়ে যায়, ঠিক আছে। এবং তারপরে লর্ড কর্নওয়ালিস যখন আসেন ঠিক কিছুদিন পরে, অল্প কিছুদিনের মধ্যেই তিনি দ্বৈত শাসন বাতিল করে দেন। আচ্ছা, এবার আমরা পরে কোশ্চেনে যাই। ব্রিটিশ পিরিয়ডের মোটামুটি তথ্যগুলো আমরা যেগুলো ক্লাসে পড়েছি ওর মধ্যে থেকে কোশ্চেন আসবে। বাঙালি আর্য পূর্ব জাতিগোষ্ঠীর অংশ নয় কারা? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় নাকি সেমেটিক? আচ্ছা, এখানে বলছে আর্য পূর্ব। আর্য পূর্ব মানে কি? এই আর্য কারা? আর্য কিন্তু এই অঞ্চলের নেটিভ না, এই অঞ্চলের স্থানীয় না। আর্যরা মূলত আসছে মূলত এই যে মধ্য এশিয়া এবং ইউরোপ এই অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছে। এবং অনার্য যারা তারাই হচ্ছে এই জায়গার নেটিভ, এই জায়গার আদিকাল থেকে বসবাস করা জাতিগোষ্ঠী, যেমন কোল, মুন্ডা, এরা হচ্ছে এই অঞ্চলের আদিগোষ্ঠী বা তাদেরই আদিভূমি হচ্ছে এই অঞ্চলটা। আচ্ছা, আদিবাসী তারা। আচ্ছা, এবার আর্যরা যখন হচ্ছে এখানে আসলো তারপর ধীরে ধীরে আর্যরা নিয়ন্ত্রণ নিয়ে নিল, কিন্তু এই আর্য পূর্ব যে জাতিগোষ্ঠীটা এখানে ছিল তাদের মূলত শাখা ছিল চারটা। একটা নেগ্রিটো, একটা অস্ট্রিক, একটা দ্রাবিড় আর একটা ভোটচিনীয়। এই চারটা জাতিগোষ্ঠী ছিল তাদের অংশ। কিন্তু সেমেটিক এটা আর্য পূর্ব জাতিগোষ্ঠী না, সেমেটিক হচ্ছে আরবের প্রাচীন জাতিগোষ্ঠী। আরবের প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে সেমেটিক জাতি। মূলত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে শাম, তার নাম অনুসারে সেমেটিক জাতিগোষ্ঠীর নামকরণ করা হয়। ধরা হয় যে ইব্রাহিমের বংশধররাই পরবর্তীতে আরবে বসবাস করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে সেমেটিক। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? 11, 17, 31 নাকি 77? 77-এ বলা হয়েছে ন্যায়পাল নিয়োগ দেওয়ার কথা, ন্যায়পাল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে 77-এ। 31-এ হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার আছে প্রত্যেক নাগরিকের, সেটা। তাহলে 31-এ হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার। আচ্ছা, তারপর যেটা আসে 17-তে হচ্ছে অবৈতনিক শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষা, যেটা আমি জাস্ট শিক্ষা লিখে দিচ্ছি, অর্থাৎ বাধ্যতামূলক যে শিক্ষার বিধানটা সেটা 17-তে আছে। এবং অনুচ্ছেদ 11-তে মূলত গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে আমাদের সংবিধানের ক্লাসে যে অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ হিসেবে মার্ক করা হয়েছে সেগুলো, এবং পরবর্তীতে আরেকটা ক্লাসে আমি এক্সপ্লেন করে দিয়েছি রিভিউ ক্লাসে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতাকে? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, নবাব স্যার সলিমুল্লাহ নাকি নওয়াব আলী চৌধুরী? কে এটা প্রতিষ্ঠা করেছেন বারডেম হাসপাতাল? এটা শাহবাগে, ঢাকার শাহবাগে অবস্থিত। এটা মূলত আগের নাম ছিল ডায়াবেটিক্স হসপিটাল, পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে বারডেম হসপিটাল রাখা হয়। আচ্ছা, এটা কে প্রতিষ্ঠা করেছেন? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেটা করেছেন তিনি গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। এবং তিনি 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হসপিটাল নামে একটা হসপিটাল পরিচালনা করেন, যেটা মুক্তিযুদ্ধের সময় ভ্রাম্যমাণ অবস্থায় আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করত। এবং ডক্টর জাফরুল্লাহর প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিল্ড হাসপাতালে ডক্টর সিতারা বেগম একজন প্রধান হিসেবে, কি বলে এটাকে, যে এই সেবাদানকারী যে কমিটি ছিল তার একদম প্রধান ছিলেন ডক্টর সিতারা বেগম, যে কারণে তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। আচ্ছা, তারপর নওয়াব স্যার সলিমুল্লাহ, এই যে আমরা যেটাকে বর্তমানে বুয়েট বলি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশের জমিদাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের অন্যতম একজন নেতা হচ্ছেন নওয়াব স্যার সলিমুল্লাহ। তিনি ঢাকা নওয়াব পরিবারের সন্তান। আচ্ছা, নওয়াব আলী চৌধুরী তিনি হচ্ছেন বাংলাদেশের টাঙ্গাইলের জমিদার এবং তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তিনি বেশ বড় অঙ্কের আর্থিক সহায়তাও দিয়েছেন।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইব্রাহিম তিনি মূলত হচ্ছেন বারডেম হসপিটালের প্রতিষ্ঠাতা। সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। নিচের কোনটি পরিবেশবাদী সংগঠন? ব্লাস্ট, বিএনডব্লিউএলএ, বেলা নাকি বিসিক? কোনটা? আচ্ছা, বিসিকের ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আমি এটা লিখে দিই, এটা তোমরা অনেকেই জানো না। বাংলাদেশ, আমি বিডি লিখতেছি এখানে জাস্ট, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আচ্ছা, এটার বাংলা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের যে রাষ্ট্রীয় সংগঠন সেটা হচ্ছে বিসিক বলা হয়, বিসিক। আচ্ছা, এবার ব্লাস্ট যেটা বাংলাদেশ লিগাল সার্ভিসেস ট্রাস্ট, এটা ব্লাস্ট অর্থাৎ আইনি সহায়তা কেন্দ্র ব্লাস্ট। বিএনডব্লিউএল যেটা বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স লয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশের নারীবাদী একটা আইনজীবী সমিতি অর্থাৎ নারীর অধিকার রক্ষার জন্য যারা কাজ করে। এবং বেলা যেটা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশ পরিবেশবাদী আইন সমিতি, এমন এটার নাম। এবং এই বেলাতে বর্তমান যে বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা ডক্টর রিজওয়ানা হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি মূলত এই বেলাতেই কাজ করতেন এবং এই কারণেই তিনি এত পপুলার হয়েছেন। তো সঠিক উত্তর হচ্ছে পরিবেশবাদী সংগঠন হচ্ছে বেলা, নারী বিষয়ক, নারীর আইনি অধিকার বিষয়ক হচ্ছে বিএনডব্লিউএলএ, ব্লাস্ট হচ্ছে যে কোনো প্রকার আইনি সহায়তার জন্য, এবং বিসিক হচ্ছে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক রাষ্ট্রীয় সংগঠন। তো এইগুলোর পূর্ণরূপগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই। ব্লাস্ট হচ্ছে বাংলাদেশ লিগাল সার্ভিস ট্রাস্ট, আর বিএনডব্লিউএলএ বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স লয়ার অ্যাসোসিয়েশন, আর বিসিকের কথা বললাম, বেলা হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। ওকে, সম্প্রতি কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে ইরান, ইরাক, আফগানিস্তান নাকি সিরিয়া? আচ্ছা, কুর্দি একটা জাতিগোষ্ঠী, এরা মূলত মধ্য এশিয়া থেকে শুরু করে একদম আফগানিস্তান পর্যন্ত এদের বসবাস আছে, অনেকে কার্দি বলে এদেরকে। এবং কুর্দিস্তান নামে ইরানে একটা জায়গাও আছে। কিন্তু এই কুর্দিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ন্যাশনালিটি প্রবলেম। যেমন রোহিঙ্গাদের, এরা কোন দেশের নাগরিক এটা নিয়ে একটা ডিবেট এখনও আছে, তেমন এই কুর্দিদেরকে নিয়ে এরা কোন দেশের নাগরিক একটা ডিবেট আছে। এবং কোনো দেশই স্বীকার করে না যে কুর্দিরা আমাদের দেশের নেটিভ। কিন্তু সম্প্রতি সিরিয়া কুর্দিদের নাগরিকত্ব দিয়েছে এবং কুর্দিদের যে ভাষা সেটার অফিসিয়াল স্বীকৃতি দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে সিরিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে? 1 ফেব্রুয়ারি 2026, 5 ফেব্রুয়ারি 26, 8 ফেব্রুয়ারি 26 নাকি 12 ফেব্রুয়ারি 2026? তথ্যটা তোমাদের একদমই মুখে মুখে চলে এসেছে। 2026 সালের, বর্তমান যে সালটাতে আমরা বসবাস করছি তার ঠিক ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর হচ্ছে, এবং একই সাথে গণভোট, বুঝছো? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুইটাই অনুষ্ঠিত হবে। ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? বাণিজ্য, শান্তি, সাংস্কৃতিক নাকি সীমান্ত চুক্তি? ম্যাগনা কার্টা ইংল্যান্ডে স্বাক্ষরিত হয়, ইংল্যান্ডের রাজা জনের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয় সেই ত্রয়োদশ শতাব্দীর একদমই শুরুতে 1215 সালে। এবং ওইখানে রাজা জনকে একটা দ্বীপে আটক করে তার সাথে একটা সন্ধি করা হয় যে রাজার ক্ষমতাও লিমিট করা হয়, রাজা ইচ্ছা রকম ক্ষমতা ব্যবহার করতে পারবেন না, রাজাকেও একটা আইনের অধীনে আসতে হবে, রাজার অধিকারকে খর্ব করা হয়। নাগরিক অধিকার পৃথিবীর ইতিহাসে এইখানেই প্রথম নিশ্চিত করা হয়, সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। তাহলে ম্যাগনা কার্টা হচ্ছে মূলত শান্তি চুক্তি, যে নাগরিকদের উপর যে রাজার ইচ্ছা রকম আচরণ সেটাকে কমিয়ে এনে নাগরিক অধিকার নিশ্চিত করাই ছিল ম্যাগনা কার্টা। সভ্যতার ইতিহাসে ব্যাবিলনীয়দের বিশেষ অবদান কি? আইন প্রণয়ন, যুদ্ধবিদ্যা, কৃষি ও সেচ নাকি দুর্গ নির্মাণ? এই ব্যাবিলনের বিখ্যাত রাজা হাম্মুরাবির নাম তোমরা শুনেছ, হাম্মুরাবির নাম তোমরা শুনেছ। এবং দ্য কোড অফ হাম্মুরাবি হচ্ছে ইতিহাসের বিখ্যাত আইন, কি বলে এটাকে, বিখ্যাত আইনই বলা যায় শুধুমাত্র। এই কোড অফ হাম্মুরাবি হচ্ছে বিখ্যাত একটা দণ্ডবিধি বা আইনের বিধি। সেটা কেমন ছিল? সেটা হচ্ছে দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, মাথার বদলে মাথা, রক্তের বদলে রক্ত। ধরো যে তুমি একজনকে আঘাত করে একটা দাঁত ভেঙে দিয়েছো, তোমার শাস্তি হচ্ছে তোমারও একটা দাঁত ভেঙে দেওয়া হবে। তুমি একজনের হাত বিচ্ছিন্ন করে দিয়েছো, তোমারও একটা হাত বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটাই ছিল হাম্মুরাবির ঐতিহাসিক আইন। তাহলে এই যে ব্যাবিলনীয় সভ্যতা, এটা বিখ্যাত হয়েছে আইন প্রণয়নের জন্য। হাম্মুরাবির বিখ্যাত আইনের জন্যই বিখ্যাত হয়ে আছে।
আচ্ছা, তারপর ব্যাবিলনের আরেকটা বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান, যেটা অর্থাৎ একটা ইমারত মতো তৈরি করে ঠিক প্রাচীর মতো এর উপরে একটা বিশাল বাগান, এটা যে তৈরি করেছিলেন রাজা নেবুচাঁদনেজার তার স্ত্রীর প্রতি ভালোবাসার একটা প্রতীক হিসেবে দাঁড় করানোর জন্য, সেটা ব্যাবিলনের একটা ঐতিহাসিক অবদান, এবং সেটা তো এখন মোটামুটি ফাঁকা হয়ে পড়ে আছে। অপর একটি দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা কোন পরিভাষা দ্বারা প্রকাশ করা হয়? ফ্যাসিজম, কন্ডোমিনিয়াম, পার্সোনা নন গ্রাটা, নাকি গানবোট ডিপ্লোমেসি? আচ্ছা, ফ্যাসিজম কি এটা তোমরা জানো যে ইতালিতে ফ্যাসিজমের উৎপত্তি হয়েছিল, যে এটা এক প্রকার ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নিজের ইচ্ছা রকম ক্ষমতার ব্যবহার করা, সেটা হচ্ছে ফ্যাসিজম। আচ্ছা, তারপর কন্ডোমিনিয়াম হচ্ছে যে কোনো দেশে অনধিকার প্রবেশ, সেটা হচ্ছে কন্ডোমিনিয়াম। পার্সোনা নন গ্রাটা, যে কোনো কূটনৈতিককে একটা দেশে অবাঞ্ছিত যখন ঘোষণা করা হয় তখন সেটাকে বলা হয় পার্সোনা নন গ্রাটা। ধরো যে বাংলাদেশের একজন কূটনৈতিককে অন্য একটা দেশ অবাঞ্ছিত ঘোষণা করলো যে ভাই আপনি এই দেশে থাকতে পারবেন না, এটাই হচ্ছে পার্সোনা নন গ্রাটা। শুধুমাত্র কূটনৈতিকদের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। আচ্ছা, গানবোট ডিপ্লোমেসি হচ্ছে কোন একটা দেশকে ভয় ভীতি দেখিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করা, এটাই হচ্ছে গানবোট ডিপ্লোমেসি। ঠিক আছে, যেমন ধরো বাংলাদেশকে কোন একটা দেশ ভয় ভীতি দেখাইলো, দেখিয়ে রাজনৈতিক চাপ তৈরি করলো বাংলাদেশের উপর, সেটা হচ্ছে গানবোট ডিপ্লোমেসি। ইলিয়ড মহাকাব্যের রচয়িতাকে? ভার্জিল, হোমার, দান্তে, নাকি মিল্টন? আচ্ছা, ইলিয়ড এবং ওডিসি হচ্ছে ইতিহাসের বিখ্যাত দুইটা মহাকাব্য, ইলিয়ড এবং ওডিসি। পৃথিবীর প্রাচীন ইতিহাসে তিনটা মহাকাব্যকে জাত মহাকাব্য বলা হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে মহাভারত, রামায়ণ, মহাভারত না, রামায়ণ, ইলিয়ড এবং ওডিসি, এই তিনটাকে বলা হয় জাত মহাকাব্য। আচ্ছা, এই রামায়ণের রচয়িতা হচ্ছেন বাল্মীকি, এবং ইলিয়ড এবং ওডিসি এই যে দুইটা যৌথ মহাকাব্য আছে, এই দুইটা রচয়িতা হচ্ছেন হোমার। হোমারকে বলা হয় ব্লাইন্ড বার্ড, অন্ধ পাখি, অর্থাৎ তিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন। এই অন্ধ একজন ব্যক্তি দুইটা মহাকাব্য রচনা করেছেন। এবং ভার্জিল রচনা করেছেন ইনিড নামে একটা মহাকাব্য। ইনিড মহাকাব্যের রচয়িতা হচ্ছেন ভার্জিল। তাছাড়া দান্তে, মিল্টন, এনারা তো আরো আধুনিক যুগের সাহিত্যিক। হ্যাঁ, দান্তে হচ্ছেন ফ্রান্সের একজন সাহিত্যিক এবং জন মিল্টন হচ্ছেন ইংল্যান্ডের একজন সাহিত্যিক। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদী মিলিত হয়েছে কোথায়? বাংলাদেশে যখন প্রবেশ করেছে ওই আসাম ঘুরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে, তখন এই নদীটার নাম ছিল শুধুমাত্র ব্রহ্মপুত্র, একটাই নদী। একটা নদী প্রবাহিত হতো ময়মনসিংহের মধ্য দিয়ে। পরবর্তীতে যেটা হলো 1787 সালে বিশাল একটা ভূমিকম্প হলো বর্তমান বাংলাদেশের জনপদে। তোমরা জানো যে ভূমিকম্প যে কোনো দেশের নদীর গতিপথের পরিবর্তন করে দেয়। আচ্ছা, এই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর যে মূল স্রোতধারা সেটা বন্ধ হয়ে গিয়ে নতুন স্রোতধারার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শুরু করলো, যেটা হলো যে পুরাতন স্রোতধারা ধীরে 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 ছোট হয়ে গেল, নদীটাও মারা গেল, এক প্রকার মৃত নদীর অবস্থা ধারণ করলো, এবং তার নাম হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। এবং নতুন যে স্রোতধারা চলে আসলো, এইটার নাম হলো যমুনা। তাহলে এই যে যেখান থেকে দুইটা স্রোতধারা দুই দিকে চলে গেল, সেটাই হচ্ছে মিলিত হওয়ার স্থান। এবং এই দুইটা মিলিত হয়েছে বাংলাদেশের কোথায়? চারটা অপশন দেওয়া আছে, দেওয়ানগঞ্জ, গোয়ালন্দ, চিলমারি, নাকি চাঁদপুর। বাংলাদেশের জামালপুর নামে একটা জেলা আছে বৃহত্তর ময়মনসিংহে, এই জামালপুরের দেওয়ানগঞ্জে এই দুইটা নদী মিলিত হয়েছে। তাছাড়া গোয়ালন্দ, চিলমারি, চাঁদপুর এই সবগুলোই বাংলাদেশের কোনো না কোনো নদীর মিলিত স্থান। যেমন গোয়ালন্দ, রাজবাড়িতে কোন কোন নদী মিলিত হয়েছে? ওই দিক থেকে যমুনা আসছে, এই থেকে পদ্মা আসছে, পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। চিলমারিতে আছে তোমার এখানে ব্রহ্মপুত্র নদী এবং তিস্তা নদী, দুইটা নদী মিলিত হয়েছে চিলমারিতে। চিলমারি হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটা জায়গার নাম। চাঁদপুরে কোন কোন নদী মিলিত হয়েছে? ওই দিক থেকে যমুনা, পদ্মা দুইটা মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করেছে। এই পদ্মার সাথে মেঘনা এসে মিলিত হয়েছে, অর্থাৎ পদ্মা এবং মেঘনা দুইটা নদী মিলিত হয়েছে বাংলাদেশের চাঁদপুর জেলাতে। তাহলে যে চারটা স্থানের নাম এখানে দেওয়া আছে, চারটাই কোনো না কোনো নদীর মিলিত হওয়ার স্থান। বাট আমাদের এখানে যেটা চেয়েছে তার সঠিক উত্তর হচ্ছে দেওয়ানগঞ্জ। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কত? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে 32টা। তার মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা 30টা, মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টা।
30 এবং 3 মিলে 33-এর কথা থাকলেও সঠিক উত্তর হবে 32। কেন 32? কারণ এর মধ্যে একটা জেলা আছে যেই জেলার সাথে ভারত এবং মিয়ানমার দুই দেশের সীমান্ত আছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাঙামাটি জেলা। রাঙামাটি জেলার সাথে বাংলাদেশের সাথে ভারত এবং বাংলাদেশের সাথে মিয়ানমার দুই দেশেরই সীমান্ত আছে, ঠিক আছে। তো এখন আমরা যখন এই যে 30 হিসাব করি ভারতের সাথে, সেখানে রাঙামাটিকে ইনক্লুড করা হয়। আবার যখন 3 হিসাব করি মিয়ানমারের সাথে, সেখানে রাঙামাটিকে ইনক্লুড করা হয়। বাট রাঙামাটি জেলা তো একটা, যে কারণে যখন মোট সীমান্তবর্তী জেলা কয়টা হিসাব করা হয়, রাঙামাটিকে দুইবার গোনা তো যাবে না, আর তখন তো একটা গুনতে হবে, তখন হয়ে যায় একটা সংখ্যা কমে 32। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে 32। ভারতের সাথে, ও সরি, এখানে তো ভারতের সাথেই বলছে, আমি এটা তাহলে 32 কেন দাগাইলাম? ভারতের সাথে হলে শুধুমাত্র 30, এটা আমি হচ্ছে একটু কারেকশন করে দিচ্ছি। ভারতের সাথে শুধুমাত্র 30 এবং টোটাল হচ্ছে 32। 32 হচ্ছে আমাদের টোটাল, আমি বলতেছি ঠিক, কিন্তু এখানে ভুল করে ওটা দাগিয়ে ফেলেছি। ভারতের সাথে 32 এবং মিয়ানমারের সাথে আছে, মিয়ানমারের সাথে আছে 3টা, মিয়ানমারের সাথে আছে 3টা। ওকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ কোন প্রক্রিয়াতে মুদ্রাস্ফীতি থামে না? ব্যাংক হার বৃদ্ধি। ব্যাংক হার বৃদ্ধি করলে মানুষজন লোন কম নিতে পারে, মানুষের কাছে টাকা কমে যায়, মুদ্রাস্ফীতি থেমে যায়। তাহলে সঠিক উত্তর এটা না। নগদ জমার অনুপাত বৃদ্ধি। নগদ জমা বলতে ব্যাংকে যখন লোন দিতে হয় তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাকে জমা রাখতে হয়। এখন এই নগদ জমার অনুপাত যদি বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে কি হবে? ব্যাংকগুলোকে লোন দেওয়ার এগেনস্টে বেশি পরিমাণ টাকা জমা রাখতে হবে। এই যখন বেশি পরিমাণ টাকা জমা রাখতে হবে, তখন তো তার লোন দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে, মানুষের কাছে টাকা কম, অর্থাৎ মুদ্রাস্ফীতি কম। তাহলে এটা সঠিক উত্তর না। খোলা বাজারে ঋণপত্র বিক্রয়। খোলা বাজারে যখন হচ্ছে ঋণপত্র বিক্রয় করা হয়, তখন কি ঘটতে পারে? খোলা বাজারে ঋণপত্র বিক্রি করলে মানুষের কাছে টাকা পয়সার পরিমাণ আরও বেড়ে যাবে, কারণ ঋণপত্র এক ধরনের কারেন্সি, যদিও এটা হচ্ছে টাকার মতো এতটা লিকুইড না, বাট এটা এক প্রকার কারেন্সি। এই কারেন্সি যখন মানুষের কাছে থাকবে, তখন সেটা কি হবে? তখন মানুষের কাছে বেশি পরিমাণে কারেন্সি, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। আচ্ছা, সর্বশেষ মুদ্রা সরবরাহ বৃদ্ধি। যদি মুদ্রা সরবরাহটা বৃদ্ধি করা হয়, তখন কি হবে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে না, মুদ্রাস্ফীতি তখন আরও পরিমাণে বেড়ে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, ও সরি, আমি খোলা বাজারে ঋণপত্র বিক্রির ডেফিনেশনটা একটু ভুল দিয়েছি। খোলা বাজারে ঋণপত্র বিক্রি হচ্ছে, যখন খোলা বাজারে ঋণপত্র বিক্রি করবে, তখন মানুষের কাছে থাকবে ঋণপত্র, বাট ক্যাশ টাকাটা চলে যাবে ব্যাংকের কাছে, তখন মানুষের কাছে টাকা কমে যাবে, অর্থাৎ তখন মুদ্রাস্ফীতি থেমে যাবে। এটা আমি একটু ভুল বলেছি, এটা ঠিক করে দিয়েছি, একটু খেয়াল করো। বাকি দুটো ঠিক আছে, এটাও এখন ঠিক আছে। আর মুদ্রা সরবরাহ যখন বৃদ্ধি পাবে, তখন হচ্ছে মানুষের কাছে টাকা অনেক বেশি, মুদ্রাস্ফীতি এমনিতেই হবে। ইইজেড এর পূর্ণরূপ কি? এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড এর পূর্ণরূপ। যেমন ইপিজেড তোমরা পড়েছো, ইপিজেড এর আরেকটা ফর্ম না, এটা হচ্ছে আলাদা একটা ওয়ার্ড, ইইজেড, তার ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকারকে? শাহ আব্দুল করিম, রাধারমন, শেখ ওয়াহিদ নাকি কুদ্দুস বয়াতি? এই যে দেখো যে যেগুলোর কথা বলেছিলাম, যে দেশাত্মবোধক গানের ক্ষেত্রে 4-5 জন, এবং যখন আমরা দেশাত্মবোধক গানের বাইরে আসব তখন আর 4-5 জন। এদের বিখ্যাত গানগুলো একটু মনে রাখতে হবে। এটা সঠিক উত্তর হচ্ছে শেখ ওয়াহিদ। শেখ ওয়াহিদ হচ্ছেন এই গানের গীতিকার বা লেখক। ফসলি সনের সাথে সম্পর্কিত। ফসলি সন বলতে কৃষির সাথে যে সনটা সম্পর্কিত সেটাকে বলা হয়, এবং সম্রাট আকবর মূলত বাংলাতে কৃষির সাথে জড়িত হিসাব করে, কৃষির সাথে হিসাবটা মিল রেখে, কৃষির যখন যে ফসল আসে এটার সাথে হিসাব মিল রেখে তিনি বাংলা সন চালু করেছিলেন। সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবর। সাঁওতাল বিদ্রোহের নেতাকে? সিধু ও কানু, মঙ্গল পাণ্ডে ও রজব আলী, শরীয়তুল্লাহ দুদু মিয়া, প্রীতিলতা ও সূর্য সেন। প্রীতিলতা ও সূর্য সেনের নাম তো অবশ্যই শুনেছ, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, চট্টগ্রামে অস্ত্রাগার লুট করেছে, তারপর হচ্ছে তারা ব্রিটিশ ক্লাবে আক্রমণ করেছে, কিন্তু তারা সাঁওতাল বিদ্রোহের নেতা নন। শরীয়তুল্লাহ দুদু মিয়া, শরীয়তুল্লাহ বাবা, দুদু মিয়া সন্তান, তারা ফরাজি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। মঙ্গল পাণ্ডে, রজব আলী তারা সিপাহী বিদ্রোহের নেতা, এবং সিধু ও কানু তারা হচ্ছেন সাঁওতাল বিদ্রোহের নেতা। সঠিক উত্তর হচ্ছে সিধু ও কানু। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি নাকি মৌলভীবাজার? এই যে কর্ণফুলী পেপার মিলস, এটা আমরা জানি চন্দ্রঘোনাতে অবস্থিত। চন্দ্রঘোনা, এটা আমরা মোটামুটি সবাই জানি, চন্দ্রঘোনাতে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস। কিন্তু এই চন্দ্রঘোনা কোথায় অবস্থিত, কোন জেলাতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রঘোনা বাংলাদেশের রাঙামাটি জেলাতে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি।
নবান্ন চিত্রকর্মটিকার জয়নুল আবেদিন, কামরুল হাসান, মুর্তজা বশির নাকি এস এম সুলতান? এই যে এখানে চারজনের যে নাম আছে, আরও 2-4 জনের নাম অ্যাড করতে হবে। আমি তোমাদেরকে এইগুলো চার্ট সহকারেই রিভিউ ক্লাসে দেখিয়েছি, একটা রিভিউ ক্লাসে। ওই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, ওইগুলো তো সব ব্যাখ্যাযুক্ত ছিল, বারবার আমি সেম ব্যাখ্যার অ্যাড করি নাই। ওইখান থেকে একটু অবশ্যই দেখবা। নবান্ন চিত্রকর্মটি জয়নুল আবেদিনের, সঠিক উত্তর হচ্ছে জয়নুল আবেদিন। তাহলে আমাদের এই সেট শেষ হলো, সেট 1 শেষ হলো, আমরা সেট 2-তে আসবো এখন। এখানেও সেম 32টা এমসিকিউ আছে। গোপন ঘাঁটি থেকে আকস্মিক সামরিক আক্রমণ কে কি বলে? কনভয়, পেট্রোল, অ্যাম্বুশ নাকি কনস্ক্রিপশন? কি বলে? আচ্ছা, কনভয় হচ্ছে সামরিক বাহিনীর বহর, সেটাকে কনভয় বলা হয়। পেট্রোল হচ্ছে নজরদারি করা, পাহারা দেওয়া, এবং অ্যাম্বুশ হচ্ছে গোপন কোনো ঘাঁটি থেকে আকস্মিক সামরিক আক্রমণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যাম্বুশ। সঠিক উত্তর কোনটা? অ্যাম্বুশ। এই বিভিন্ন পরিভাষা থেকে তোমাদের কোশ্চেন আসবে, পরিভাষাগুলো অবশ্যই একটু দেখতে হবে। আন্তারা কোন দেশের সংবাদ মাধ্যম? ইরান, মিশর, সিরিয়া নাকি ইন্দোনেশিয়া? আন্তারা ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম। এবং সংবাদ মাধ্যম কোনগুলা গুরুত্বপূর্ণ এটাও তোমাদেরকে দেওয়া হয়েছে ওই রিভিউ ক্লাসের, ওইখানে যে চার্ট করে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমগুলোর, ওইগুলা পড়লেই হবে, যা আসবে ওর মধ্যে থেকে আসবে। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেনে ওয়ার অ্যান্ড পিচ এর রচয়িতাকে? কার্ল মার্কস, লিও টলস্টয়, জেন অস্টিন নাকি জন মিল্টন? রাশিয়ান একজন লেখক লিও টলস্টয়, তিনি লিখেছেন ওয়ার অ্যান্ড পিচ। এবং তাছাড়া যে রাইটারগুলো আছেন তার মধ্যে কার্ল মার্কসের থিওরিগুলো তোমরা নিশ্চয়ই জানো, যে ক্লাস স্ট্রাগল থিওরি তিনি দিয়েছেন। এবং কার্ল মার্কসের লেখালেখিগুলো সবসময় খুব বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া জন মিল্টন এগুলো সাহিত্যের বিষয়, তিনি একজন সাহিত্যিক, এগুলো থেকে খুব বেশি আসে না। জেন অস্টিন একজন সাহিত্যিক। জাতিসংঘের সফট লোন উইন্ডো বলা হয় আইসিএসআইডি, আইএমএফ, আইডিএ নাকি এমআইজি বা মিগা? কোনটাকে বলা হয় সফট লোন উইন্ডো? আচ্ছা, আইএমএফ হচ্ছে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এবং জাতিসংঘের যে বিশ্ব ব্যাংক নামে যে অঙ্গ সংগঠনটা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংকের বেশ কিছু শাখা আছে। সেই শাখার মধ্যে আইসিএসআইডি, আইডিএ, এমআইজিএ, আইএফসি, আইবিআরডি, এইগুলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের শাখায় 5টা। এখানে 3টা দেওয়া আছে, আইসিএসআইডি, আইডিএ, মিগা। এখানে 3টা আছে, আইবিআরডি এবং হচ্ছে আইএফসি। এই 5টা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের শাখা। এবং তার মধ্যে আইডিএকে বলা হয় জাতিসংঘের সফট লোন উইন্ডো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু, কাজী সালাউদ্দিন, সাইদুর রহমান নাকি অমলেশ সেন? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। এটা সহজ কোশ্চেন ছিল কম্পারেটিভলি। স্পোর্টস থেকে অবশ্যই কোশ্চেন আসবে, তার মধ্যে এখানে এই কোশ্চেনটা দেওয়া আছে, একটু প্রিভিয়াস দিককার স্পোর্টস, বাট রিসেন্ট স্পোর্টস থেকে কোশ্চেন অবশ্যই আসতে পারে, স্পোর্টসের বেসিক থেকে আসতে পারে। যেমন তোমাকে বলবে যে অ্যাশেজ টুর্নামেন্টটি কোন 2 দেশের মধ্যে সংগঠিত হয়, এমন সহজ কোশ্চেন দিতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের প্রক্রিয়ার নাম? কাস্টিং ভোট, পোস্টাল ভোট, ডিস্ট্যান্ট ভোট নাকি ইভিএম ভোট? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটার পূর্ণরূপ আসতো মাঝে মাঝে, এখন আসবে কিনা শিওর না, বাট তোমরা জেনে রাখো ইলেকট্রনিক ভোটিং মেশিন। ডিস্ট্যান্ট ভোট নামে কোনো ভোট নাই। কাস্টিং ভোট হচ্ছে যখন সংসদে কোনো একটা বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে সংসদ সদস্যদের, তখন স্পিকারের যে ভোটটা সেটাকে বলা হয় কাস্টিং ভোট। কিন্তু পোস্টাল ভোট নতুন একটা টার্ম, যেটা এবছর 2026-এর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে প্রবাসীদের ভোট দেওয়ার একটা পদ্ধতি। মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা সংগঠন ক্র্যাক প্ল্যাটুন কোন সেক্টরে তৎপর ছিল? ক্র্যাক প্ল্যাটুন হচ্ছে ঢাকার ছাত্রদের দ্বারা পরিচালিত একটা গেরিলা সংগঠন, যারা হিট অ্যান্ড রান অর্থাৎ আক্রমণ করে আবার নিরাপদে একটা স্থানে ফেরত যাওয়ার বা যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছিল। তারা ঢাকার মধ্যে অনেকগুলো অভিযান চালিয়েছিল। যেহেতু এটা ঢাকার মধ্যে তৎপর ছিল, তার মানে ঢাকা সেক্টর 2-এ ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে। সঠিক উত্তর হবে অপশন গ বা সি, 2 নম্বর সেক্টর। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ঢাকা শহরের অবস্থান কোন বলয়ে? মহাবিপদ, মাঝারি বিপদ, লঘু বিপদ নাকি ন্যূনতম বিপদ? ঢাকা শহরের অবস্থান হচ্ছে মাঝারি বিপদ, অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণে ভূমিকম্প সম্ভাবনা আছে বা হয়ে থাকে, তার মধ্যে ঢাকা শহর মাঝারি বিপদ গ্রস্ত এলাকার অন্তর্ভুক্ত। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড বেন্টিং, লর্ড মিন্টো নাকি লর্ড মাউন্টব্যাটেন? লর্ড ক্লাইভ ছিলেন প্রথম ভাইসরয়, তিনি ছিলেন না, মূলত ব্রিটিশদের শাসক ছিলেন। লর্ড বেন্টিং, মিন্টো না, সঠিক উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, যিনি ভারতের স্বাধীনতার লাভের পরেও ভারতে ছিলেন এবং ভারতের শাসন ক্ষমতাতেও তার একটা প্রভাব ছিল। আচ্ছা,
কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারতে প্রবেশ করেছে? নাফ, সাঙ্গু, মাতামুহুরী নাকি কুলিক? আচ্ছা, নাফ, সাঙ্গু, মাতামুহুরী এই তিনটা নদী মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, অর্থাৎ নাফ নদী মিয়ানমার বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করেছে, সাঙ্গু, মাতামুহুরী বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আন্তঃসীমান্ত নদী, কিন্তু কুলিক নদী হচ্ছে বাংলাদেশে উৎপত্তি লাভ করেছে, করে পরবর্তীতে ভারতে প্রবেশ করেছে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন? আচ্ছা, কাকন বিবি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, এবং তাকে পরবর্তীতে খেতাবটা সেভাবে দেওয়া হয়নি, মূলত সেতারা বেগম এবং তারামন বিবি এই দুইজনই পেয়েছেন। কাকন বিবিকে ঘোষণা দেওয়া হয়েছিল, পরবর্তীতে খেতাব দেওয়া হয় নাই, তারপরে এখানে বীর প্রতীক লেখা হয়েছে। তিনি মূলত ছিলেন খাসিয়া জাতিগোষ্ঠীর একজন ব্যক্তি। তিনি মুক্তিযুদ্ধের সময় মূলত গোয়েন্দার মতো তথ্য সংগ্রহ করতেন, এবং এর জন্য তাকে পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। ভারতের স্বাধীনতার জন্য প্রথম আন্দোলন কোনটি? ফকির সন্ন্যাসী আন্দোলন, ফরাইজি আন্দোলন, স্বদেশী আন্দোলন নাকি সিপাহী বিদ্রোহ? দেখো, ফকির সন্ন্যাসী আন্দোলন অনেকে তোমরা আনসার করতে পারো, এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন। কিন্তু এটা তো স্বাধীনতা আন্দোলন না, এখানে বলতেছে ভারতের স্বাধীনতার জন্য। স্বাধীনতার জন্য প্রথম আন্দোলন হচ্ছে সিপাহী বিদ্রোহ। এর আগে যত আন্দোলন হয়েছে কোনোটাই স্বাধীনতার জন্য না, ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছে, ব্রিটিশদের পছন্দ হয় নাই, ব্রিটিশদের নিয়ম কানুন পছন্দ হয় না, এর জন্য আন্দোলন হয়েছে। তেমনই একটা আন্দোলন ফকির সন্ন্যাসী আন্দোলন, যেটা প্রথমে হয়েছিল সবার যে কোনো আন্দোলনের প্রথমে ব্রিটিশদের এগেনস্টে যে আন্দোলনটা হয়েছে সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। বাট স্বাধীনতার জন্য প্রথম হচ্ছে সিপাহী বিদ্রোহ। 21শে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান, আব্দুল গাফফার চৌধুরী, আলতাফ মাহমুদ নাকি মাহবুবুল আলম চৌধুরী? 21শে ফেব্রুয়ারি যে সংকলন, এই সংকলনের প্রথম সম্পাদক হচ্ছেন হাসান হাফিজুর রহমান। আবার আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্রেরও সম্পাদক হচ্ছেন হাসান হাফিজুর রহমান। কোন চুক্তির মাধ্যমে ইউরোপে জাতিরাষ্ট্রের সৃষ্টি হয়? ম্যাস্ট্রিক্স চুক্তি, ওয়েস্টফেলিয়া চুক্তি, শেনজেন চুক্তি নাকি ব্রেক্সিট চুক্তি? ব্রেক্সিট চুক্তির মাধ্যমে ব্রিটেন বের হয়ে আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। শেনজেন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ভিসা ফ্রি চলাচল উন্মুক্ত করা হয়। ম্যাস্ট্রিক্ট চুক্তি এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়, এবং ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে 1648 সালে ইউরোপের যে দেশগুলো আছে তারা যে মোনার্কিতে ছিল বা ওই যে পোপতান্ত্রিক ছিল, সেখান থেকে বের হয়ে এসে সবাই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়। এখান থেকে ইউরোপে জাতিরাষ্ট্রের সূচনা হয়েছে। ওয়েস্টফেলিয়া চুক্তি 1648 সালে, এটা সঠিক উত্তর। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? পাল, চন্দ্র, সেন নাকি দেব? শালবন বিহার কুমিল্লাতে অবস্থিত, যেটা দেব রাজবংশের কীর্তি। কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? ককপিট বলতে আমরা বুঝি ককপিট হচ্ছে এই যে যেখানে বসে বিমান পরিচালনা করা হয়, পাইলট যেখানে বসেন সেটা। মূলত এইখানে ককপিট বলতে বোঝানো হচ্ছে যুদ্ধক্ষেত্র, অর্থাৎ ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় কোন জায়গাকে? ফ্রান্স, জার্মানি, ইতালি নাকি বেলজিয়াম? সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম মূলত দুইটা শক্তিশালী রাষ্ট্রের মধ্যে অবস্থিত, ফ্রান্স এবং ইংল্যান্ড, যে কারণে এটা একদম যুদ্ধক্ষেত্রের মতো ব্যবহার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ঘড়ি আবিষ্কৃত হয় কোন প্রাচীন সভ্যতায়? অ্যাসিরীয়, সুমেরীয়, ক্যালিডীয় নাকি মিশরীয়? মিশরীয়রা বর্ণমালার জন্য বিখ্যাত, অ্যাসিরীয়রা একটা বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করার জন্য বিখ্যাত, এবং সুমেরীয়রা ঘড়ি, চাকা এগুলো আবিষ্কার করার জন্য বিখ্যাত। আচ্ছা, ক্যালিডীয়তে তেমন উল্লেখযোগ্য তেমন কোনো আবিষ্কার নাই, এবং এইখানে যে 4টা সভ্যতার কথা বলা আছে, এই 4টা সভ্যতা মিলে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। ওকে, 18 নম্বর কোশ্চেন। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে গানটির রচয়িতাকে? লালন শাহ, হাসন রাজা, রাধারমন নাকি শাহ আব্দুল করিম? বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, এটা হচ্ছে শাহ আব্দুল করিমের একটা বিখ্যাত গান। এবং এখানে দেখো বাকি যাদের নাম দেওয়া আছে এগুলো তোমাদেরকেই পড়তে বলেছি, যে এই ধরনের সিঙ্গারের বিভিন্ন গান বা এর তো রচয়িতাও একই সাথে, এরা যে ধরনের গানগুলো রচনা করেছেন সেগুলো এই কোশ্চেনে আসবে। বান্দা আছে কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন নাকি কম্বোডিয়া? বান্দা আছে ইন্দোনেশিয়ার একটা বিখ্যাত জায়গা, এটা মূলত হচ্ছে ইন্দোনেশিয়ার অন্যতম একটা বড় শহর, এবং এই বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থাকে যেগুলো আসে পরীক্ষাতে, যে এই শহর কোথায় অবস্থিত। তো বান্দা আছে হচ্ছে ইন্দোনেশিয়ার একটা শহর। আবু গারিব জেলখানা কোন দেশে অবস্থিত? লিবিয়া, ইরাক, সোমালিয়া নাকি জর্ডান? আবু গারিব মূলত ইরাকে অবস্থিত, যেটা ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন প্রতিষ্ঠা করেছিলেন, একটা কুখ্যাত কারাগার। পরবর্তীতে যখন যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ চালায়, তখন ইরাকের সাধারণ মানুষকে এখানে বন্দী করে নির্যাতন চালানো হয়, যার জন্য আবু গারিব একটা কুখ্যাত জায়গা। সঠিক উত্তর হচ্ছে ইরাক। এবং সাদ্দাম হোসেনও এখানে হচ্ছে তার বিরোধী যারা মানুষ ছিলেন তাদেরকেও চালাতেন এখানে।
গণভোট অধ্যাদেশ 2025 কত তারিখে জারি করা হয়? 12 নভেম্বর 2025, 25 নভেম্বর 25, 12 ডিসেম্বর 25 নাকি 25 ডিসেম্বর 25? সঠিক উত্তর হচ্ছে 25 নভেম্বর 2025। গত বছর এটা গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে, যার মাধ্যমে এবছর 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সাথে সাথে গণভোট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কোন অনুচ্ছেদে, বাংলাদেশের সংবিধানে হবে, এটা মিসিং হয়েছে, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 77, 117, 141 নাকি 93? 93-তে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 141-এর ক গুরুত্বপূর্ণ, সেইখানে হচ্ছে জরুরি অবস্থার কথা বলা আছে, আর 141-এ বার্ষিক বিবৃতির কথা বলা আছে। 117-তে প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং 77-এ হচ্ছে ন্যায়পাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 117 নম্বর অনুচ্ছেদ। সোহরাই কাদের উৎসব? রাখাইন, সাঁওতাল, পাঙ্গর নাকি গারো? সোহরাই হচ্ছে একটা কৃষির সাথে সম্পর্কিত নবান্ন উৎসব বলতে পারি আমরা, নবান্ন উৎসব। সোহরাই হচ্ছে নবান্ন উৎসব, যেটা পালন করে মূলত সাঁওতাল জনগোষ্ঠী। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বাকি যে জনগোষ্ঠীগুলো আছে তাদের যে উৎসব, যেমন বৈশাখী উৎসব, তারপর হচ্ছে আরও ইন্ডিভিজুয়াল যে উৎসবগুলো আছে, সাংরাই, বিজু, এইসব উৎসবগুলা, বিভিন্ন উপজাতির বাসস্থান, এগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। ফোকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম নাকি ফিনল্যান্ড? ফোকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম। এই ধরনের বিখ্যাত যে আইনসভাগুলো আছে, বিখ্যাত বলতে একটু শুনতে অন্যরকম লাগে, যেমন নেসেট হচ্ছে ইসরায়েলের আইনসভার নাম, মজলিস হচ্ছে ইসলামিক দেশগুলোর আইনসভার নাম, এই ডায়েট হচ্ছে তোমার সম্ভবত নরওয়ের পার্লামেন্টের নাম। এমন তো এই যেইগুলো একটু ব্যতিক্রম আছে, এগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। কর্নার স্টোন অফ পিচ কোথায় অবস্থিত? হিরোশিমা, নাগাসাকি, ওয়াকিনাওয়া নাকি হনসু? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের স্মৃতিতে জাপানের ওয়াকিনাওয়াতে কর্নার স্টোন অফ পিচ এই স্ট্যাচুটা স্থাপন করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে ওয়াকিনাওয়া। হিরোশিমা, নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, আর হনসু হচ্ছে জাপানের একটা দ্বীপের নাম। জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ? কুয়েত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব নাকি ভেনিজুয়েলা? জ্বালানি তেল উৎপাদন বলতে বোঝায় তেল রিফাইন করাতে কোন দেশ সবচেয়ে এগিয়ে? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি তেল রিফাইন করে, যেহেতু তার মানে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি তেল উৎপাদন করে। বাট খনিজ যে রিজার্ভটা আছে, এই রিজার্ভে সবচেয়ে এগিয়ে আছে কুয়েত, সৌদি আরব সবচেয়ে এগিয়ে, তারপর কুয়েত, ভেনিজুয়েলা, এইসব দেশগুলো। সবুজপত্র হলো উপন্যাস, নাটক, সাময়িক পত্র নাকি গদ্য সংকলন? সবুজপত্র হচ্ছে একটা সাময়িক পত্র। সাময়িক পত্র হচ্ছে ম্যাগাজিন এক প্রকার, যেটা প্রমথ চৌধুরীর প্রথম পৃষ্ঠপোষকতায় প্রকাশ করা হতো। সবুজপত্র এটা হচ্ছে সাময়িক পত্র। কোন সংগঠনটির সদর দপ্তর বাংলাদেশে? সিডাপ, আসিয়ান, জিসিসি নাকি আপটা? আপটা হচ্ছে বাণিজ্য চুক্তি, জিসিসি হচ্ছে উপসাগরীয় দেশগুলোর একটা সংগঠন, আসিয়ান যেটা সদস্যই না বাংলাদেশ, এবং সিডাপের বাংলাদেশ সদস্য, এবং বাংলাদেশের চামেলি হাউসে, ঢাকা চামেলি হাউসে এটার সদর দপ্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। বাইতুল হিকমা কি? অনুবাদ সংস্থা, জ্ঞান চর্চা কেন্দ্র, গ্রন্থাগার নাকি গবেষণাগার? বাইতুল হিকমা আব্বাসীয় খিলাফতের সময় প্রতিষ্ঠা করা হয়েছিল। হিকমা শব্দের অর্থ তো জ্ঞান, তাই না? তো এটা হচ্ছে জ্ঞান চর্চা কেন্দ্র। সঠিক উত্তর অপশন বি। কোন গ্রহের হাজার বলয় আছে? বলয় বলতে যে বৃত্ত বোঝানো হয়, এবং শনি গ্রহের চারিদিকে হাজার হাজার বলয় আছে। তোমরা এটা দেখেছো, যারা সৌরজগতের চিত্র দেখেছো তারা এটা মাথার মধ্যে আনতে পারো যে শনি গ্রহে মূলত এমন বলয় আছে। 31 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বোচ্চ? অক্সিজেন, হিলিয়াম, আর্গন নাকি নাইট্রোজেন? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাস আছে, যেটা প্রায় 79%, 78.8% নাইট্রোজেন গ্যাস আছে। দ্বিতীয় পর্যায়ে আছে অক্সিজেন, এবং বাকিগুলো খুবই কম পরিমাণে, যেমন কার্বন ডাইঅক্সাইড 0.03% আছে। বাংলাপিডিয়া এর প্রকাশক কোন প্রতিষ্ঠান? এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নাকি জাতীয় শিল্পকলা একাডেমি? বাংলাপিডিয়ার প্রকাশক হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলা একাডেমি, এইগুলা থেকে এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সব জাতীয় প্রতিষ্ঠানগুলা। ওকে, তো ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিও থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের 2টা মডেল টেস্টের যে এমসিকিউ আছে সেগুলোর সমাধান দেখে নেওয়ার জন্য, এবং আশা করি এই ধরনের এমসিকিউতেই তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। একটা সুন্দর প্রিপারেশন নাও, এর মধ্যেই টপিক এগুলাই, এর আশেপাশেই কোশ্চেন হবে, এত চাপ নাই। জাস্ট এই রিল্যাক্স থেকে এই সময়টুকু একটু রিভিশন করো, আমাদের প্রিভিয়াস স্লাইড বা তোমাদের কাছে অন্য ম্যাটেরিয়ালস থাকলে সেগুলো থেকে একটু পড়ালেখা করো। আসসালামু আলাইকুম।